হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আশা করি সবাই ভালো আছো এবং প্রিপারেশন সবার ঠিকঠাকভাবেই চলছে। আমরা আজকের একটা টপিকে আলোচনা করব যে আমাদের চাকরির প্রিপারেশনে নোট মেকিংটা কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অলরেডি তোমরা নোট মেক করছো, নোট তৈরি করছো নিজের হাতে। অনেকে নোট তৈরি করবো স্যার, অনেক সময় চলে যাচ্ছে, এইটা একটা বড় ইস্যু হয় প্রত্যেকের কাছে। তো সেইটার আমরা ডিটেলসে আলোচনা করব যে তুমি নোটটা কিভাবে তৈরি করতে পারো এবং এই নোটটা তোমাকে কিভাবে হেল্প করতে পারে। ঠিক আছে স্যার? দেখো, তার সঙ্গে আমার কিছু স্যাম্পল নোট আমি তোমার সঙ্গে দেখাবো যে এইভাবে নোট মেকিংটা করলে তোমার অনেক টাইম বাঁচবে এবং পরবর্তীকালে তুমি এখান থেকে কিভাবে 100% বেনিফিট নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, নোট মেকিংটা এই কারণে ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে কি, নোট মেকিং কখন দরকার, নোট মেকিংয়ের ইম্পর্টেন্স কী আছে। নোট মেকিংটা হচ্ছে, নোট বানানোটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণ তোমাকে আমি কয়েকটা জিনিস বলি যেগুলো তুমি রিলেট করতে পারবে। তোমাকে আমি বলি, কারণ আমি তোমাদের সঙ্গে যে জিনিসগুলো ভাই শেয়ার করি তার মধ্যে 99% হচ্ছে আমি ভুল করেছি। সেই ভুলগুলো আমি পরে রিয়েলাইজ করেছি এবং রিয়েলাইজ করার পরে আমি সেগুলোকে রেকটিফাই করেছি এবং তাতে আমি আউটপুট অনেক ভালো পজিটিভ পেয়েছি। তাই জন্য আমি অনেকগুলো পরীক্ষা ক্লিয়ার করেছি, ফাইনালি কোনো একটা চাকরি করছি। যাই যাই করি বা যেভাবেই করি। 0.1% কী হয়, 0.1% আমি যখন অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলি, তখন কথা বলতে গিয়ে আমি তাদের মধ্যে থেকে কিছু ভুলগুলো বুঝতে পারি, না এইটা হচ্ছে ভুল হচ্ছে এখানটাতে। বা কোনো স্টুডেন্ট নিজের থেকেই আমার সঙ্গে শেয়ার করে যে স্যার আমি এই ভুলটা করেছিলাম, পরবর্তীকালে আমি এটাকে রেকটিফাই করেছি। করার পরে আমি তখন বুঝতে পেরেছি যে না স্যার, এই জিনিসগুলো আমার ভুল ছিল। ঠিক আছে, প্রথম হচ্ছে যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে কি হয় যে নোট মেক আমরা কেন করি না। প্রথম হচ্ছে যেটা আমাদের মাথাতে আসে সেটা হচ্ছে কি, তার প্রচুর সময় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়ে তোমাকে আমি বলি, পরবর্তীকালে কোনো একদিন এই টপিকেও আমরা আলোচনা করব যে প্রিপারেশন একবার, পরীক্ষা বারবার। ঠিক আছে, আমি পুরো কম্পিটিটিভ ফিল্ডের প্রিপারেশনে ফেজে সিলেবাস একবারই আমি কমপ্লিট করব। ইতিহাস আমি একবারই পড়ব, তারপরে বারবার সেগুলোকে রিভিশন করব। নাকি আজকের একটা বই, কালকের একটা বই, পরশু আর একটা বই, এরকম একদমই নয়। প্রবলেমটা প্রথম হয় কি, যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে মনে হয় স্যার চাকরিটা খুব তাড়াতাড়ি আমাকে পেতে হবে, নোট যদি এত বানাবো তাহলে পড়ার সময় কখন পাবো। প্রথম কথা হচ্ছে, সরকারি চাকরিতে তুমি যদি এই মাইন্ডসেটে আসো আমার চাকরিটা স্যার খুব তাড়াতাড়ি দরকার, এরকম কেউ নেই যারা প্রিপারেশান নিয়েছে চাকরির পরীক্ষা দিতে এসেছে, এরকম একটা স্টুডেন্ট ভাই নেই যার চাকরিটা এখন দরকার নেই। প্রত্যেকেরই চাকরি এক্ষুনি দরকার, কিন্তু ম্যাটারটা হচ্ছে চাকরিটা সেই পাবে যে প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে উপরে উঠেছে। আর সরকারি চাকরিতে আমি তোমাকে একদম নিট অ্যান্ড ক্লিন বলি, এতে 2-3 মাস 6 মাস এধার ওধার হতে পারে, মিনিমাম তোমার 1.5 বছর টাইম লাগবেই সরকারি চাকরি পেতে। তুমি যত ছোট চাকরি ভাবো, তুমি যে ভাবছো যে স্যার কনস্টেবল তো এইটুকু একটা পরীক্ষা, এটার জন্য কি 1 বছর প্রিপারেশন নিতে লাগবে? অবশ্যই ভাই লাগবে। 2-3 মাসে 4 মাসে কোনোদিন সরকারি চাকরি পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে প্রসেসটাই এত লেন্দি। একটা পরীক্ষার প্রিলি হয়ে তারপরে ফাইনাল রেজাল্ট বেরোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম হলেও মোটামুটি 2 বছর টাইম লাগে। তার উপরে আছে হচ্ছে প্রশ্ন চুরি হয়ে যাওয়া, অমুক চুরি হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সেসব জিনিস তো আছে, ওগুলোতে আমি যাচ্ছি না। তুমি যদি একটা জেনুইন ক্যান্ডিডেট হও, স্যার আমাকে নিজেকে তো রেডি করতে হবে। একটা সময় তোমাকে রিয়েলাইজেশন আসা উচিত যে স্যার আমি এই সাবজেক্টটাতে উইক। যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, স্যার আমি ইংলিশে উইক, এই জন্য আমি ইংলিশ পড়ছি না। ইংলিশে উইক বলে আমি ইংলিশ পড়ছি না, সবসময় এটা ভাবছি যে ইংলিশকে ইগনোর করে কিভাবে আমি চাকরি পেতে পারি। ঠিক আছে, যেটা কোনোদিনই সম্ভব নয় যে সমস্ত জায়গাতে ইংলিশ আছে। দ্বিতীয় হচ্ছে কি, শর্টকাট নিয়ে নেওয়ার টেন্ডেন্সি। আমি এই হচ্ছে পিডিএফে ইম্পর্ট্যান্ট কমনযোগ্য প্রশ্ন, এটা মিস হলে চাকরি মিস, এই ধরনের যে পিডিএফ বাজারে হচ্ছে সার্কুলেট হয় সেগুলোর থেকে প্রত্যেক দিন ওইগুলোকে ধরে ধরে দেখছি। 6 মাস 3 মাস পরে ওগুলো কোথায় গায়েব হয়ে যায়, কারোর হদিশও খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, নোট মেকিংটা হচ্ছে যে তোমার টাইম কনজিউমিং, যেটা টাইমটা প্রথমে তোমার হচ্ছে টাইমটা প্রবলেম হবে, কিন্তু একবার যদি তুমি নোটটা বানিয়ে নাও খেটে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রত্যেকটা সাবজেক্টের তুমি যদি নিট অ্যান্ড ক্লিন পড়াশুনো করো, ওই সারাদিনে 10 ঘন্টা ইউটিউব 2 ঘন্টা পড়ছি এরকম নয়, তুমি যদি সঠিকভাবে পড়াশুনো করো, কোনো একটা টিচারের আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশুনো করলাম, শুধু ম্যাথের কথা আমি বলছি না, জিকের কথাও বলছি, আমি হিস্ট্রি, কোনো টিচার যদি আমাকে ধরে ধরে পয়েন্ট ওয়াইজ এই হচ্ছে হরপ্পা সভ্যতা,
তারপরে এই হচ্ছে আর্য সভ্যতা, তারপরে হচ্ছে এই হচ্ছে বৌদ্ধ ধর্ম, তারপরে হচ্ছে জৈন ধর্ম এটা, তারপরে হচ্ছে কিভাবে বৈদেশিক আক্রমণ শুরু হলো, তারপরে শুরু হলো মেডিয়েভাল সুলতানি পিরিয়ড প্রত্যেকটা, তারপরে হচ্ছে মডার্ন হিস্ট্রি শুরু হলো, কিভাবে কংগ্রেসের ফরমেশন হলো, তার প্রত্যেক অধিবেশনে কি কি হয়েছে, এই নেতাজির ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির আগমন, তারপরে কি কি পটভূমি চেঞ্জ হয়েছে, নেতাজির ইম্পর্টেন্স কি আছে, বিনয় বাদল দীনেশ, প্রত্যেকটা পরপর যে আমাদের কাল ক্রমে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যেখানে ডিটেলসে কোনো টিচার পড়িয়েছে তুমি ডেফিনেটলি সেটাকে একবার দেখো, একটা বই পড়ো, নোট বানাও। নাকি সুলতানি পিরিয়ড থেকে ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন, কোনো কাজে লাগবে না ওটা। ওটা যদিও তোমার কাজে লাগে ইনস্ট্যান্ট, কিছুদিন আনন্দ পাবে, 2 দিনের 3 দিনের দিন তুমি শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওটা কোনো ওইভাবে কোনো পড়া হয় না। পড়তে কিভাবে হবে, কিভাবে নোট বানাতে হবে, আমরা এক্ষুনি আসছি। প্রবলেম তোমাকে এটা বললাম, এই মাইন্ডসেটে তোমাকে ভাই চললে হবে না যে স্যার আমি তাড়াতাড়ি চাকরি দরকার, নোট বানিয়ে সময় ওয়েস্ট কেন করব। একবার যদি তুমি নোট বানিয়ে নাও, তোমার পুরো হিস্ট্রি রিভিশন করতে তোমার ম্যাক্সিমাম 1.5 দিন টাইম লাগবে। আমার একটা বই এরকম, প্রত্যেকে যে যার একটা বই পড়ো, সেটা হচ্ছে কি, আমি যেমন পড়ি সারা জীবনে আমি পড়ে এসেছি তরুণ গোয়েল, লুসেন্টো ভালো বই, যে কোনো বই ভালো। এই যে প্রত্যেকটা সময় বিভিন্ন স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার একটা জিকের বেস্ট বই বলুন তো, আমি যখন বেস্ট বই বলে দিই যে এই বইটা ভাই পড়ো, এটা ভালো, স্যার এটা পড়লেই হয়ে যাবে তো, ব্যাস ওই পর্যন্তই সবাই থেমে যায়। তুমি গ্যারেন্টি দিয়ে বলো স্যার এই বই থেকে যা প্রশ্ন আসবে তার মধ্যে 99% বা 90% আমি প্রশ্ন কারেক্ট করতে পারবো। এই কনফিডেন্স যেদিন হয়ে যাবে সেদিন আর তুমি কোনো ভিডিও দেখবে না ভাই, ঠিক আছে? এটার স্ট্র্যাটেজি কী হবে, জিকে পড়ার স্ট্র্যাটেজি কী হবে, এটা তুমি কোনো দিনই দেখবে না তারপরে, কারণ অলরেডি তুমি প্রিপেয়ার হয়ে গেছো, ঠিক আছে? প্রবলেম নাম্বার হচ্ছে 1, এটা হচ্ছে তোমরা করতে যাও না। প্রবলেম নাম্বার 2 হচ্ছে কি, নোট কিভাবে স্যার বানাবো, এটা হচ্ছে সঠিক ধারণা অনেকের পাশে নেই। এটা হচ্ছে কি 2 নাম্বার পয়েন্ট। নোট বানানোর পদ্ধতি হচ্ছে কি, দেখো নোট বানানোর পদ্ধতি এবং তারপরে তোমাকে আমি বলবো, এটা হচ্ছে প্রথমে আসলাম আমি পদ্ধতি, আর 3 নাম্বারে আমি তোমাকে বলবো এর প্রয়োজনীয়তা। ঠিক আছে? প্রয়োজনীয়তা, পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে স্যার এরকম হবে, তুমি যে কোনো একটা বই নাও, যে কোনো জিকের মার্কেটে যে ধরনের বই আছে যেগুলো থেকে ডিটেলসে পড়াশোনা করা যায়, লুসেন্ট হতে পারে, তরুণ গোয়েল হতে পারে, যে কোনো তুমি ম্যানুয়াল হতে পারে, ঠিক আছে? বা তুমি ধরো ক্র্যাক ডব্লিউবিসিএস এর বই হতে পারে, যেগুলো ডেসক্রিপটিভ বই। আমি ওই মক টেস্টের কথা বলছি না, মক টেস্ট সম্পূর্ণ আলাদা জিনিস, আমি ডেসক্রিপটিভের মোটা বইয়ের কথা বলছি। আর একটা জিনিস, মাধ্যমিকের বই পড়া কেন উচিত নয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কোনো একটা জায়গাতে, স্ট্র্যাটেজি বলে যে প্লে লিস্ট আছে আমাদের ইউটিউবে, তুমি ওখানে গিয়ে দেখতে পাবে, ওখানে বানানো আছে, ঠিক আছে? পদ্ধতি কি, তুমি যে কোনো একটা বই নাও, যে কোনো, ঠিক আছে, যে কোনো একটা বই নাও, তুমি লুসেন্ট পড়ো, তুমি হচ্ছে চ্যালেঞ্জার বই বলে একটা বাংলা ভার্সানের বই আছে। আমি কোনোদিন, যখন প্রথম কথা হচ্ছে আমি যখন 2014, 15, 16 সালে ভাই পড়তাম, বাংলাতে ওইরকম কম্পিটিটিভের বই প্রায় ছিল না বললেই চলে। তুমি যে কোনো, তোমার যারা পরিচিত দাদা দিদি আছে প্রত্যেকেই জিজ্ঞেস করে নেবে। এই যে আজকের এত বই দেখছো না, ক্র্যাক ডব্লিউবিসিএস ম্যানুয়াল প্লাস অমুক, ওগুলো কোনো বইই ছিল না। এই জন্য তোমাকে আমি দেখাবো আমার সমস্ত নোট বানানো ইংলিশে। আমি এরকম নয় যে আমি ইংলিশ ভার্সানে পড়াশোনা করে এসেছি, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড না, একদম পাতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ড থেকে পড়াশোনা করা, ঠিক আছে? গ্র্যাজুয়েশন ইংলিশে পড়তে হবে স্বাভাবিকভাবে, ম্যাথামেটিক্স অনার্স, তো বাংলাতে তো অনার্স পড়া যায় না, তো সেখানে আমি ইংলিশে পড়েছি। কিন্তু যখন আমি ইংলিশে জিকে পড়তে আসি, প্রথম আমার 1-2 মাস প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর। কিন্তু প্রবলেমটাকে রেকটিফাই, প্রবলেমের সলিউশন তখনই সম্ভব যখন তুমি প্রবলেমটা নিয়ে কাজ করবে। প্রবলেম থেকে সেট করে সাইড দিয়ে বেরিয়ে চলে যাবো বললে প্রবলেম সলভ হয়ে যাবে, এটা কখনো হয় না, ঠিক আছে ভাই? তো এখানে হচ্ছে তুমি যে কোনো একটা বই নেবে, একটা, ঠিক আছে, যে কোনো একটা বই, সেই বইটাকে তুমি কি করবে, একটা চ্যাপ্টার ধরবে। একটা চ্যাপ্টার মানে কি, ধরো আমি প্রথমে বললাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আর্যরা এসেছে, তারপরে হচ্ছে কি ধরো বৌদ্ধ, ঠিক আছে, এই ধরো 3টে আর আমি কথা বললাম। জিওগ্রাফির কথা বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলতে পারি, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট ইন্ডিয়া বলতে পারি, প্রত্যেকটা নোট আমি তোমাকে দেখাবো। এই জায়গাটাকে তুমি অন্তত, আমি আরও বেশিবার তোমাকে আমি বলছি, তুমি অন্তত এই জায়গাটাকে 5 বার পড়বে, যে কোনো। আর তোমার মন তোমাকে সবসময় বলবে যে
সব হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, জানি না এটা সবার সাথে হয় কিনা, কিন্তু আমার সবসময় এটা হয়। সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার সঙ্গে এটা হয় বলে আমার মনে হয় যে, ও হয়ে গেছে। আরেকটা জিনিস খুব তোমাকে শেষ করে দেবে, ও হয়ে যাবে। এটাতে কোনোদিন এই ফাঁদে পড়বে না। এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো মেন্টাল স্টেবিলিটি। ঠিক আছে? মানে মানসিকভাবে আমরা এগুলোকে বানিয়ে ফেলি, আবার পড়বো একই জিনিস। অথচ তোমাকে ওই আইবিসি থেকে তুমি ২ বার পড়েছো, ৩ বার পড়েছো, ৪ বার পড়েছো। ৫ বারের বেলা তোমাকে ওইখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তুমি বলতে পারবে না। ঠিক আছে? এটাকে তুমি ৫ বার পড়বে। যত বেশি বার পড়বে নোট মেকিং তোমার হচ্ছে সবথেকে জেনুইন নোট মেকিং হবে। ৫ থেকে ১০ বার পড়বে। পড়বে? পড়ার পরে তুমি জাস্ট কিওয়ার্ডগুলো তোলার চেষ্টা করবে। ১০ বার পড়েছো এরকম খুব কম স্টুডেন্ট আছো তোমরা যারা এই ভিডিওটা দেখছো। ১০ বার পড়ার পরে তোমার অটোমেটিক্যালি মাইন্ডে তোমার একটা ফ্রেম তৈরি হবে। এটা হচ্ছে স্যার চান্নুদারও ছিল, এটা ছিল সুরটাডার ছিল, এটা হচ্ছে লোথাল ছিল, এখানে এই ছিল, এই করে পরপর করে তোমার জিনিসগুলো নিশ্চয়ই তো যারা পড়েছো বুঝতে পারছো যে এই হচ্ছে আমাদের ম্যাপ যদি হয়, এই ম্যাপের হচ্ছে এই বরাবর হচ্ছে সিন্ধু সভ্যতা সমস্ত বিস্তার করেছে, পাকিস্তান নিয়েও যেহেতু আছে, এই হচ্ছে সিন্ধু নদী, এ তার ৫টা উপনদী, এই সব করে হচ্ছে এই বরাবর পুরো আছে, এইখানে আছে গুজরাট আছে এইভাবে, তো এইভাবে পরপর সাজানো আছে। অটোমেটিক্যালি তোমার মাথাতে ছবি তৈরি হবে। যতক্ষণ মাথায় ছবি তৈরি হচ্ছে না তুমি জানবে তোমার পড়া কমপ্লিট হয়নি। ঠিক আছে? ওকে, ৫ থেকে ৬ বার পড়বে। পড়ার পরে অটোমেটিক্যালি তোমার মাথাতে ছবি যখন তৈরি হবে, আমি যে তোমাকে পদ্ধতি বলছি এর থেকে অনেক বেটার পদ্ধতিতে তুমি নোট তৈরি করতে পারবে। আমার নোট আমি যেভাবে বানিয়েছি দেখো, ইতিহাসের নোটটা এখানে নেই, তোমাকে আমি বলছি দেখো, এটা হচ্ছে আমাদের রাজ্যসভা, লোকসভা, এটা হচ্ছে দেখো আমাদের প্রেসিডেন্ট। টোটাল পার্লামেন্টের হচ্ছে নোটটা আমার এইভাবে বানানো। টোটাল পার্লামেন্ট, বুঝতে পারছো কিনা জানি না, বোঝা যাচ্ছে? দেখো এই হচ্ছে রাজ্যসভা, এই হচ্ছে লোকসভা। রাজ্যসভা রিলেটেড হচ্ছে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কত নাম্বার আর্টিকেল, দ্য প্রেসিডেন্ট কল সেশন করতে পারে, টেনিওর হচ্ছে কত বছর দেওয়া আছে, দ্য ভাইস প্রেসিডেন্ট প্রিজাইডিং অফিসার আছে, এখানে আপার হাউস বলা হয় বা কাউন্সিল অফ স্টেট বলা হয়, সেকেন্ড চেম্বার বলা হয়, এখানে তাদের ভাগ করা আছে, কতজন নমিনেট হতে পারে, দিল্লি থেকে পন্ডিচেরি থেকে কতজন আসতে পারে, ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন, সব থেকে ইউপি থেকে সব থেকে বেশি কতজন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট অনুযায়ী এখানে সব সিলেক্ট হয়। পুরো জিনিসটাকে এখানে রেডি করা আছে। ঠিক আছে? এটা একবারে কখনোই হয়নি, বারবার করে পড়েছি। পড়ার পরে আমার মনে হয়েছে যে ওই বইতে যে ৭-৮ পেজে যা লেখা আছে সেটাকে আমি ১ পেজে লিখতে পারি। ঠিক আছে? দেখো লোকসভা কত নাম্বার আর্টিকেল আছে, কতজন ইলেক্টেড আছে, কতজন নমিনেট আছে, নমিনেটেড যে অ্যাংলো ইন্ডিয়ানস হয় তাদের কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট কত নম্বর আর্টিকেলে বলা আছে, সেখানে স্পিকার হিসেবে কে বসেন সেটা বলা আছে। দেখো প্রত্যেকটা জিনিস, প্রেজেন্ট স্ট্রেংথ কত নম্বর আর্টিকেলে বলা আছে, স্পিকার কে হয়, টেনিওর কত হয়, প্রেসিডেন্ট ক্যান ডিজলভ হয়, দ্য প্রেসিডেন্ট কল সেশন হয়, লোয়ার হাউস বলা হয়, পপুলার হাউস বলা হয়, হাউস অফ দ্য পিপল বলা হয়, ফার্স্ট চেম্বার বলা হয়, কত মিনিমাম কত এজ হলে লোকসভার মেম্বার হওয়া যায় সেটাও দেওয়া আছে। এবারে আমি তোমাকে ধরো বললাম তুমি এখানটাতে কি করলে, তুমি এখানে কোন বই পড়ছো, এই যে বইটা আমি এখানে বললাম হচ্ছে তরুণ গোয়েল। ঠিক আছে? তোমার এই বইটা আলাদা হতে পারে, স্যার আমি এটা লুসেন্ট পড়ছি, আবার একজন বলবে স্যার আমি চ্যালেঞ্জার পড়ছি, ছায়া প্রকাশনীর চ্যালেঞ্জার, রেলওয়ে চ্যালেঞ্জার, আবার একজন বলবে স্যার আমি হচ্ছে ক্র্যাকের বই পড়ছি, ক্র্যাক WBCS এই বইটা পড়ছি, আবার একজন বলবে স্যার আমি নিতিন সিংহানিয়া স্যারের ম্যানুয়াল বইটা পড়ছি। যে যেই বই পড়ো ভাই, প্রত্যেক বইতেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আছে। 80 to 90% যে কন্টেন্টে বই বানানো হয় প্রত্যেকটা বইয়ের 70 থেকে অ্যাটলিস্ট 80% কন্টেন্ট হচ্ছে কমন। তুমি যে অন্ধের মতো ছুটে বেড়াচ্ছ না, কেউ একটা চাকরি পেয়ে বলে দিল আমি ওই বইটা পড়েছি, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে যে ওই বইটা কিনে নিয়ে আসো, ওটা হচ্ছে তুমি তোমার ফাইন্যান্সিয়াল লস করছো প্রত্যেকবারে 80% করে। কারণ কি, প্রত্যেক বইতে তো 80% কমন আছে, তাহলে তুমি যে বইটা কিনে নিয়ে এসছো ওর মধ্যে 80% হচ্ছে টোটাল লস, 20% হয়তো ইনফরমেশন তুমি কি পেতে পারো, ইউনিক পেতে পারো। ঠিক আছে স্যার, এই যে 20% ইউনিক জিনিসটা আমি কি করে রিকভারি স্যার করবো? তাহলে স্যার কি 20% জিনিস আমি পড়বো না? আমার কাছে যে বইটা আছে ওখান থেকে আমি দেখলাম যে অন্যান্য এক্সামে কোনো প্রশ্নই আসেনি, অন্যান্য এক্সামে হচ্ছে ওই প্রশ্নই পাইনি আমি, তাহলে কি করব? তার জন্য সলিউশন হচ্ছে প্রথম এই যে পদ্ধতি, ফার্স্ট যে পদ্ধতিতে আমার যে নোটটা তৈরি হলো,
যে কোনো একটা বই পড়লাম আমি, যে কোনো একটা বই পড়ে তোমাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখালাম, সবসময় যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করে বানাতে হবে এরকম নয়। আমি শুধুমাত্র এখানটাতে এইভাবে পয়েন্ট করে নিলাম, শুধুমাত্র এখানে পয়েন্ট করলাম কি যে আমাদের পার্বত্য অঞ্চল, শুধুমাত্র পার্বত্য অঞ্চল, শুধুমাত্র এইটুকু লিখলাম, ঠিক আছে। বা আমি শুধুমাত্র এইখানে লিখে নিলাম, শুধুমাত্র লিখে নিলাম লোকসভা, শুধু এইটুকু, এইটুকু লিখে আমি যেরকম পারবো ইনফরমেশান লিখে দেবো। মিনিমাম এজ কত হয়, কতজন স্ট্রেংথ হয়, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কতগুলো সিট আছে লোকসভাতে, সব থেকে বেশি সিট আছে কোন 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 স্টেটে, এইগুলো হচ্ছে এরকম করে তুমি লিখতে পারো। আমি আবারও বললাম কি, তুমি যতবার পড়বে ওই 8 পাতার জিনিসকে 1 পাতাতে নিয়ে আসার ক্ষমতা তোমার তত বেশি হবে। একটা ইনফরমেশান তোমার বাদ যাবে না। তুমি যতবার পড়বে নোট মেকিং হচ্ছে তত তোমার ক্রিপস পাবে, মানে একদম শর্ট হবে তোমার নোট, ঠিক আছে স্যার। এবারে তোমার ফার্স্ট ফেজের নোট মেকিং কমপ্লিট। আর একবার বলি, প্রিপারেশন হচ্ছে ভাই একবার, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এই যে বছরের পর বছর ধরে সুলতানি পিরিয়ড পড়ছো, আজকের এখানে পড়লাম সুলতানি পিরিয়ড, দুদিন পরে আমি পড়লাম কোথায় আর একটা ইউটিউব চ্যানেলে, সেখানে সুলতানি পিরিয়ড পড়ছি, কোনো প্রয়োজন নেই। একবার পড়ো, যে কোনো একটা বই পড়ো সুলতানি পিরিয়ড পড়লে, এর পরে তুমি কি করবে, এমসিকিউ বই পড়বে। এমসিকিউ যে কোনো এমসিকিউ বাজার থেকে বই তুলে নাও, বাংলা ইংলিশ যা হাতের পাশে পাবে, সেখান থেকে এমসিকিউ পড়তে গেলে তুমি অ্যাটলিস্ট 60-70% প্রশ্ন আরামসে পারবে। তুমি যদি কোনো একটা বইকে ভালো করে পড়ে থাকো, 60-70% ইনফরমেশান বা এমসিকিউ তুমি ওই বইটা থেকেই সলভ করে ফেলতে পারবে। তাহলে স্যার বাকিটা এবারে কি করব, বাকি তুমি এমসিকিউ পড়বে, এবার তোমার কাজ হচ্ছে এই যে নোটটা তুমি বানিয়েছো, এই যে লোকসভা থেকে ইনফরমেশানগুলো বানিয়েছো, এর মধ্যে এক্সট্রা 4টে 5টা 6টা ইনফরমেশান তুমি এরকম পাবে যেগুলো তোমার কাছে নতুন, প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি ধরা শুরু করবে। যে কোনো বই নিয়ে নাও, প্রিভিয়াস ইয়ারের বই পাওয়া যায়, পিনাকেল পাওয়া যায়, যা খুশি বই পাওয়া যায়, রেলওয়ে চ্যালেঞ্জার আছে, বা তুমি ইউথ পাবলিকেশনের বই আছে। সবসময় দুটোকে টার্গেট করে চলো, এক হচ্ছে এসএসসির প্রিভিয়াস ইয়ার, আর একটা হচ্ছে রেলের প্রিভিয়াস ইয়ার। দুটোর প্রিভিয়াস ইয়ার পড়ে নাও, তোমার নোট বানিয়ে নাও, একটা জবরদস্ত নোট বানিয়ে নাও, কোনো এক্সামে তোমার জিএস আটকাবে না, আমি তোমাকে বলছি। এবং এর জন্য তোমার সময় লাগবে অ্যাটলিস্ট 8 থেকে 9 মাস বা 10 মাস, তোমার টাইম লাগবেই। এইটা যদি তুমি একবার কভার করে নিতে পারো, এর পরবর্তীকালে তুমি যে পরীক্ষা দিতে যাবে তোমার কোনো দিন প্রিপারেশনের অভাব হবে না। কারণটা কি, তুমি যে এই যে একবার করে নোট বানিয়ে বানিয়ে চলছো না, প্রত্যেক চ্যাপ্টার থেকে নোট বানিয়ে বানিয়ে যাচ্ছ, হঠাৎ করে একদিন ব্রেক নিয়ে নেবে। স্যার আমি 5টা চ্যাপ্টার হয়েছে, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটেড করো, টোটাল কতগুলো চ্যাপ্টার আছে ইতিহাসে। স্যার অ্যানসিয়েন্ট থেকে 8টা চ্যাপ্টার, মেডিয়েভেল থেকে 5টা চ্যাপ্টার, আর মডার্ন থেকে হচ্ছে 10টা চ্যাপ্টার, টোটাল এতগুলো চ্যাপ্টার। এই চ্যাপ্টারের হচ্ছে ভলিউম এত, 10 পাতা 15 পাতা। আমি প্রত্যেক দিন কতগুলো পড়তে পারি, যে 10 পাতা তুমি একদিনে সারা সকাল বসে ধরে পড়েছো, তার পরের দিন পড়তে গেলে ওটা পড়তে তোমার 4 ঘন্টা টাইম লাগবে। তারপরের দিন ওই সেম জিনিস পড়তে তোমার টাইম লাগবে 2 ঘন্টা। তারপরের দিন ওটা পড়তে তোমার টাইম লাগবে 40 থেকে 1 ঘন্টা। এইভাবে টাইম তোমার সেভ হওয়া শুরু হবে। এরকম নয় যে স্যার আমার প্রচুর টাইম চলে যাচ্ছে, বাদ দিদি অন্য একটা টপিক পড়ি। মাইন্ড তোমাকে সবসময় সেটাই বোঝাবে যে এটা করতে অনেক বেশি সময় লাগছে, তার থেকে কমনযোগ্য বা হচ্ছে ইম্পর্ট্যান্ট বা হচ্ছে এই ভিডিও না দেখলে মিস, এরকম ধরনের থাম্বনেলওয়ালা যে সমস্ত ভিডিও হয় ওগুলো দেখে নিলে মনে হয় আমার খুব কাজে লাগবে। বছরের পর বছর ওইগুলো চলতে থাকবে। চাকরিতে নাম্বার কখনোই স্কোর করা সম্ভব নয়। এটা কাদের জন্য উপযোগী, ওই যে ভিডিওগুলো আমি যে বলছি একদমই দেখা উচিত নয়, একদমই না স্যার। ওগুলো তোমাকে ইম্পর্টেন্স কখন এনে দেবে, যখন তুমি এদিকে একদম রেডি, তখন স্যার আমি দেখতে যাব কোথায় ইম্পর্টেন্ট এমসিকিউ করানো হচ্ছে। 30টা এমসিকিউ, 30টা এমসিকিউর মধ্যে আমি ঝপাঝপ করে দেখবো, যেটা তোমাকে আমি আগেও একবার বলেছিলাম, কোনো স্যার এমসিকিউ করাচ্ছেন আমি সঙ্গে সঙ্গে দেখে নেবো যে পুরো ভিডিও, লাইভ ভিডিও করলে টাইম সব থেকে বেশি ওয়েস্ট হয়, লাইভ করার দরকারই নেই। তুমি কি করলে, ক্লাস হয়ে গেছে সেটাকে তুমি দেখে নাও কত সময়ের ভিডিও ওটা, দেখা গেল স্যার করিয়েছেন 50টা এমসিকিউ, ঠিক আছে 50টা এমসিকিউ আমি 1 থেকে 50 পর্যন্ত লিখে নিলাম। স্যার ভিডিও করবেন, ভিডিও শুরু হয়েছে, একের দাগের প্রশ্ন শুরু হলো, সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছে, সঙ্গে সঙ্গে আমার মনে আছে তো আছে, নাহলে 4টে অপশান দেখলাম, একের দাগে অপশান সি লিখে দিলাম সঙ্গে সঙ্গে আমার খাতাতে, দিয়ে তারপর আমি দেখলাম যে স্যার উত্তরটা কি বলছেন। ব্যাস এইভাবে হচ্ছে তোমার প্রপার পড়াশুনো হবে। না হলে
স্যারও বলছেন, স্যার বললো সি, হ্যাঁ সি হবে। তোমার মাইন্ড কাজ করছে না। যতক্ষণ পর্যন্ত একে না ভাবাবে ততক্ষণ পর্যন্ত তোমার ভেতরে স্টোর হবে না। ঠিক আছে ভাই? তাহলে আমরা কাজ করব কি, প্রথম একটা টপিককে 5 থেকে 10 বার পড়বো। পড়ে যখন আস্তে আস্তে মনে হবে যে না এইটাকে আমি ছোট করে একটা পাতাতে লিখতে পারি, তখন আমি চলে যাব নোট বানাবো। নোট বানালাম একটা সাবজেক্টের উপরে, একটা টপিকের উপরে, একটা চ্যাপ্টারের উপরে। নোট বানানোর পরে সঙ্গে সঙ্গে খুঁজতে যাব এমসিকিউ। দুটোর জায়গায় 3টে এমসিকিউ বই নিয়ে নেবো। সেই সেম তিনটে এমসিকিউ বইতেও তুমি দেখবে মিনিমাম 70 to 80% এমসিকিউ কমন আছে। বাদ বাকি 30% আমি নোট করে নেব। ব্যাস, একটা চ্যাপ্টার আমার কাছে ফুল রেডি। এর পরেও তুমি পরীক্ষা দিতে গিয়ে দেখবে বা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন জায়গায় প্রশ্ন দেখবে, স্যার এতগুলো পড়ার পরেও আমার হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে না। তার জন্য তোমাকে একটা মাইন্ডসেট নিয়ে চলতেই হবে। কম্পিটিটিভ ফিল্ডে কেউ 100% কোনো দিন করে আসতে পারে না। রেয়ার 11 জন জিনিয়াস থাকে, তাদের ব্যাপার আলাদা। আমি এইটা ধরে নিয়ে চলবো যে আমি জিনিয়াস হওয়া সম্ভবই নয়, আমার চাকরি দরকার। অতএব আমি যেটা জানবো সেটা যেন কোনোদিন ভুল না হয়, এই স্ট্র্যাটেজি হচ্ছে আমার। কারণ আমি একটা জিনিস দেখেছি, প্রত্যেকবার আমি প্রায় 50-এর উপরে পরীক্ষায় আমি ভাই ফেল করেছি, সেটার লিস্ট আমি কোনোদিন তোমাকে দেখাবো। প্রত্যেকটা ফেল থেকে আমি নিজেকে তৈরি করেছি। সেই ফেলটা কি ছিল? প্রথম ফেল, বারবার ফেল করার পরে আমার একটা জিনিস মাথাতে স্ট্রাইক করেছে, আমি যে জিনিস জানি বলে পরীক্ষাতে দাগিয়ে দিয়ে এসেছি সেটাই হচ্ছে আমি ভুল করেছি। তাহলে আমার না জানা জিনিস তো অনেক। তুমি ভেবে দেখো, তুমি হচ্ছে যখন কোনো পরীক্ষাতে 100টা প্রশ্নের মধ্যে তুমি অ্যাটেম্প করেছো কটা? অ্যাটেম্প করেছো হচ্ছে 78। 100টা প্রশ্নের মধ্যে 78টা অ্যাটেম্প করেছো, তাতে তোমার ভুল হয়ে গেছে দেখো 20টা। 20টা ভুলের জন্য যদি 1/4 নাম্বার কাটা যায়, তোমার 5 নাম্বার কাটা যাবে। মানে 20 আর 5 হচ্ছে তোমার 25 বাদ গেল 78 থেকে। তাহলে তুমি অ্যাটেম্প করে এসেছিলে যেগুলো, তুমি 78, 22টা তুমি অ্যাটেম্প করোনি কেন? স্যার আমি 22টা জানি না। কিন্তু ভালো করে দেখো, 100টা যদি প্রশ্ন যদি অনেক ভালো স্ট্যান্ডার্ড হয়, 78টা অ্যাটেম্প করা কিন্তু খারাপ নয়। 75%, 80% অ্যাটেম্প মানে যথেষ্ট অ্যাটেম্প। তুমি দেখো 25টা তোমার বাদ চলে গিয়ে তুমি 78-এর মধ্যে কত পেলে? 78-এর মধ্যে পেলে হচ্ছে দেখো 53। ঠিক আছে? দেখো কাট অফে তুমি ধারে পাশেও নেই। তাহলে ভুলটা স্যার আমাদের কোথায়? আমাদের ভুলটা একটা, যেটা আমরা জানি সেটা হচ্ছে ভুল করে এসেছি। প্রত্যেকের ভেতরে দেখবে, অনেকে আমি কমেন্ট দেখেছি আগে, স্যার আমি হচ্ছে পরীক্ষায় তো অ্যাটেম্প করে এসেছি কিন্তু ভুল করে ফেলেছি। তার কারণটা কি? তুমি প্র্যাকটিসই করোনি। তুমি দেখো প্রত্যেকবার এই জিনিসটা ভেবে দেখো, যারা পরীক্ষা আগে দিয়েছো, যারা নতুন তাদের এক্সপিরিয়েন্স এখনো হয়নি, যারা তোমরা আগে পরীক্ষা দিয়েছো, প্রত্যেকবারেই তোমাদের ভুলের কারণেই তোমার চাকরি হয়নি। তুমি জানো না বলে চাকরি হয়নি নয়, তুমি ভুলের কারণে চাকরি হয়নি। আর তুমি যদি জানো না বলে চাকরি হয়নি, স্যার আমি 100টা প্রশ্ন ছিল মাত্র 40টা অ্যাটেম্প করতে পেরেছি, তাহলে ওটা তুমি হচ্ছে জানো না, তোমাকে জানতে হবে অনেক, আরও পড়তে হবে। কিন্তু ভুলের কারণে চাকরিটা কোথায় হয়নি স্যার? এই যে জানা জিনিস ভুল করে এসেছি। জানা জিনিস ভুল না করে ঠিক করার একমাত্র রাস্তা, ওর জন্য কোনো ট্যাবলেট নেই, কোনো মাদুলি নেই, কিচ্ছু নেই। ওর জন্য একটাই মাত্র রাস্তা, এটা হচ্ছে বারবার করে রিভিশন করা। চারদিক ছুটে না বেরিয়ে একটা সাবজেক্ট, একটা টপিকের উপরে যেটা আমি পড়েছি, এই যে আমার নোট, এই নোটটাকে একের জায়গায় 10 বার পড়া। আর ওই একবার বলেছি, তুমি যখন এই পর্যায়ে চলে আসবে, নোট মেকিং, নোট তোমার কাছে রেডি, তুমি জানবে এই একটা নোট, একটা হিস্ট্রি, পুরো হিস্ট্রি তোমার রিভিশন দিতে হার্ডলি 2 দিন টাইম লাগবে, হার্ডলি। কিন্তু যেটা তুমি যে 5টা বই নিয়ে বসে আছো, তুমি ভালো করে ভেবে দেখো 5টা বইকে তুমি কবার রিভিশন দিয়েছো। আমি জানি প্রত্যেকের পাশে কম বেশি 2টো মিনিমাম বই আছে। এই যতগুলো বই বলছি, এই বইগুলোর মধ্যে মিনিমাম 2টো বই প্রত্যেকের পাশে আছে। এবার তুমি আমাকে বলো ওই 2টো বইকে কতবার তুমি রিভিশন দিয়েছো। আর একটা পয়েন্ট, তুমি একটা জিনিস খেয়াল করবে, তুমি একটা বইকে যখন বারবার করে পড়তে থাকছো, তোমার কাছে দেখবে অটোমেটিক্যালি একটা ছবি হয়। যেমন আমি একটা কাজ করেছি, লাস্ট 10 বছর কম্পিটিটিভ ফিল্ডে আমি আছি, যতদিন পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি, 7-8 বছর আমি পরীক্ষা দিয়েছি, 2014 থেকে অলমোস্ট 19, ঠিক আছে, 20 পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি। তো এই 5-6 বছরে যতগুলো তরুণ গোয়েলের বই বেরিয়েছে, প্রত্যেক বছর বই বের করে ওরা নতুন এডিশন করে, প্রত্যেক বছর আমি বই কিনেছি তরুণ গোয়েলের বই, আমার কাছে প্রত্যেকটা বই আছে।
আমি ওই বইগুলো থেকে কি করতাম, আমি ওই একটা বই পড়তাম, আমি জানি এর থেকে বেশি পড়লে অলরেডি আমার এই এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 50টা বই পড়ে আমি কিছু করতে পারবো না, আমাকে ওই একটা বই পড়তে হবে, আমার কাছে বানানো নোট, এবং প্রত্যেক বছর ওই বইটা বেরোলে তার মধ্যে কতটুকু ভ্যালু অ্যাডিশন হলো সেটাই আমি করতাম। একটা সময় ছিল কোনো একটা প্রশ্ন যদি আমি কোথাও পেতাম এবং যদি সেটা আমি জানি তরুণ গোয়েলের এই দিকের পেজে আছে না এদিকের পেজে আছে, আমি ওইটুকু আমি বলে দিতে পারতাম যদি উত্তর আমার কাছে ক্লিয়ার নাও থাকতো। বইটাকে আমি ওইভাবে পড়েছিলাম। তুমিও ঠিক সেমভাবে এদের মধ্যে কোনো একটা বইকে তোমাকে গুলে খেয়ে নিতে হবে একবারে, যাতে প্রশ্ন জিজ্ঞেস করা মাত্র তোমার কাছে যদি এইটা নাও আসে যে এর উত্তর কি হতে পারে, কিন্তু এইটা তোমার মাথাতে ছবি তৈরি হবেই। তুমি যদি একটা বই নিয়ে ভালো করে পড়ো তোমার কাছে ওই ছবি তৈরি হবেই হবে যে এই উত্তরটা বইয়ের এই দিকের পেজে আছে। এই ধরনের কনফিডেন্স যেদিন তৈরি হয়ে যাবে তোমাকে কোনোদিন এর পাশে ওর পাশে ছুটে বেড়াতে হবে না, স্যার এটা কি করব বলুন, ওটা কি করে বলবো বলুন, আমার এইটা হয় না, আমার ওইটা হয় না। অনেক হাই লেভেলের কনফিডেন্স তোমার তৈরি হয়ে যাবে। আর কনফিডেন্স তোমার যদি একবার চলে আসে যে হ্যাঁ আমি এত এত পারছি, তুমি দেখবে পরীক্ষাতে যথেষ্ট ভালো স্কোর করে আসবে। ঠিক আছে স্যার। এরপরে দেখো যেটা আমি বলছিলাম প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা কি হবে? প্রয়োজনীয়তা 1 নম্বর প্রয়োজনীয়তা তোমার টাইম সেভ হবে। তোমার প্রথমে এই নোট বানাতে গেলে তোমার আমি বললাম খুব কম করেও আমি বললাম 11 মান্থস যদি টাইম যায়, প্রত্যেকটা সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং সায়েন্স, সায়েন্সের 3টে পার্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ট্র্যাডিশনাল জিকে। ঠিক আছে, এইগুলো পড়তে হবে। এই অত সহজ জিনিস তো নয় যে 1 মাস 2 মাস 3 মাসে এইগুলো সব পড়ে উদ্ধার হয়ে যাবে। আমি তোমাকে বলি এই কনফিডেন্স নিয়ে আমিও ঘুরে বেড়াতাম একটা সময়, ও হয়ে যাবে। কিন্তু যখন দেখা গেল যে স্বাভাবিকভাবে যে বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে জানাবে তাদের প্রবলেম থাকে হিস্ট্রি জিওগ্রাফি পড়তে, প্রথমে পড়তে কষ্টটা হয়, এইগুলো সব বোরিং লাগে। আবার যারা তোমরা আর্টসের স্টুডেন্ট তাদের আবার প্রবলেম কোথায় হবে? ইংলিশ, সরি প্রবলেম হবে কোথায়? ম্যাথ করতে। তাহলে সেই জিনিসগুলোকে তোমাকে তো রেকটিফাই করতে হবে। আমি এটা পারি না মানে সাইড দিয়ে চলে যাব বললে হবে না। কারণ আবারও সেই একই কথা বলি, 50 বার বিভিন্ন ভিডিওতে বলেছি, আমি না থাকলে, আমি না পড়লে, আমি না চেষ্টা করলে কেউ না কেউ থাকবে যে তার ডিমান্ডটা, তার হচ্ছে অ্যাগ্রেসিভনেসটা, তার হচ্ছে কোনো জিনিসটাকে গ্র্যাব করার যে চিন্তা ভাবনা যে আমার এই চাকরিটা আমি নেবই নেব, এই মানসিকতা আমার থেকে অনেকজন থাকবে যে তার আরও বেশি স্ট্রং। সে আমি এইখানে না কাজ করলে কেউ না কেউ থাকবে এটা পড়ার জন্য। কে কার জন্য মাটি ছেড়ে দেবে ভাই? স্যার আমি তো এটা পারি না। তো পারি না তোমার কান্না কে দেখতে আসবে? বলো কে দেখতে আসবে? স্যার আমি তো জেনারেল কাস্টের স্টুডেন্ট, কাঁদতে থাকো বসে। আজ থেকে 10 বছর পরে তুমি কাকে বলবে এটা? স্যার আমি তো, আমাদের সময় তো স্যার জেনারেল কাস্টে সব তো সিট বুক অন্যরা তো বুক করে নিত, সব চুরি করে হতো। তুমি বলো এই কথাটা আজ থেকে 10 বছর পরে তোমাকে কে শুনতে আসবে? কেউ শুনতে আসবে না। ঠিক আছে, অতএব অপরচুনিটি যখন থাকবে তোমার হাতের মধ্যে যে জিনিস আছে তোমাকে সেটাকে সেই মুহূর্তে গ্র্যাব করতে হবে। আমি এই এক্সকিউজ ওই এক্সকিউজের জন্য আমি পড়ছি না, ভাই এটা তোমার কথা কেউ শুনবে না। তোমার আলটিমেটলি আউটপুটটাই দেখবে, না হলে ফেসবুকে শেয়ার করে বেড়াতে হবে 90 পেয়েও একটা ছেলে চাকরি পায় না, আর ও হচ্ছে 35 পেয়েও চাকরি পায়। কেউ চাকরি পেয়ে গেলে হচ্ছে সে বুদ্ধিমান। সরি, একটা মিমস ছিল কি, মানে একদম কি বলবো, যে বা যারা কোনোদিন ওএমআর পর্যন্ত দেখেনি তারা এই সমস্ত মিমস শেয়ার করে। 90 পাওয়ার ছেলেটাও হচ্ছে সমাজের বুকে বোঝা, আর মাধ্যমিক ফেল করাও যদি কেউ চাকরি পেয়ে যায় সে হচ্ছে বিশাল, তাকে বিশাল করে দেখা হয়। ভাই মাধ্যমিক ফেল করে গেলে কে চাকরি পায়? ঠিক আছে, তো এই ধরনের জিনিস শেয়ার করে বেড়াতে হবে তখন একটা সময়ের পরে। তার জন্য কেউ তোমার এক্সকিউজ শুনবে না। সামান্য সময় তোমাকে সহানুভূতি দেবে, তারপরে যে যার রাস্তা সেভাবে সে থাকবে। অতএব আমাকে আমার বাস্তবটা দেখে নিতে হবে ভাই। ঠিক আছে, যে বা যারা এটা বুঝতে পারবে তার জন্য তার প্রফিট হবে। ওকে, প্রয়োজনীয়তা হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে তোমাকে টাইম সেভ করবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে ওই একই জিনিস বারবার রিভিশন করতে তোমাকে সাহায্য করবে। রিভিশন যত করবে তুমি জানবে যে তোমার তত চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। রিভিশন কিভাবে হবে? তোমার যদি নোট কনসাইজ হয়, মানে নোটকে কম্প্যাক্ট হয়, পুরো এই যে জিনিসগুলো তোমাকে আমি দেখাবো এবারে, এই ধরনের যদি তুমি নোট বানিয়ে নিতে পারো, একবার বানিয়ে নিতে পারো, ওই নোট তুমি বারবার পড়বে। কোনো একটা নতুন জায়গায় একটা পিডিএফ পেয়েছো, কোনো একটা স্যার কোনো একটা পিডিএফ সুন্দর করে বানিয়ে মার্কেটে শেয়ার করেছে,
তুমি শুধু দেখবে ওই নোটটাতে আমি কোনটা টুকিনি বা আমার কাছে কোনটা অজানা, শুধু সেখান থেকে নিয়ে আমি আমার নোটে অ্যাড করে নেবো। ব্যাস, কাজ হচ্ছে আমার এইটুকু। আমি এই পিডিএফও প্রিন্ট করছি, ওই পিডিএফও প্রিন্ট করছি, সেই পিডিএফও প্রিন্ট করছি। ভারতবর্ষের নদ নদী সম্বন্ধে 5টা টিচারের পিডিএফ আমার পাশে আছে। তো কি লাভ হবে ভাই? এই তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোন নদীর উপরে সর্বোচ্চ বাঁধ আছে, সেই বাঁধের দৈর্ঘ্য কতটা, সেটাতেই যদি ভুল হয়ে যায়, এক চান্সে যদি মাথায় না আসে, তো কি লাভ ওইসব পিডিএফ জোগাড় করার? ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো নোটটা কিভাবে আমার তৈরি করা। এটা হচ্ছে কি পার্লামেন্ট, প্রত্যেকে জানো পার্লামেন্ট হচ্ছে 3টে পার্ট নিয়ে তৈরি করা। এক হচ্ছে কি প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা। এখানে দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, কত নাম্বার পার্টে বলা হয়েছে, টেনিওর হচ্ছে কিরকম, মিনিমাম সেশন কতগুলো হতে হবে একটা পার্লামেন্ট, একটা সেশন হতে গেলে মিনিমাম কতগুলো সেশন হয় এখানটাতে। ঠিক আছে, এর মধ্যে দেখো কতগুলো কমিটি হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস অ্যাকাউন্ট কমিটি। দেখো এটা লার্জেস্ট হয় এস্টিমেট। ঠিক আছে, অ্যাপয়েন্টেড বাই স্পিকার। তুমি যেরকম বুঝতে পারবে তুমি সেরকম হচ্ছে এখানটাতে লিখবে। এটা যে আমি এরকম করে ছক করেছি বলে তোমাকেও লিখতে হবে, কারণ নোট নিয়ে ভাই তুমি কিছু করতে পারবে না। কারণ এই নোটটা তৈরির পেছনে আমি এতবার পড়েছি, আমার এমনভাবে ছবিটা তৈরি হয়েছে, তুমি তো ওটা বুঝতেই পারবে না নোটটা কি। তুমি কি হবে, বরং তুমি হট জায়গায় পড়ে যাবে। মানে আমি এত পড়ে যে নোটটাকে বানিয়েছি, তুমি তো এইটুকু পড়বে মাত্র, কিছু লাভ হবে? কিচ্ছু হবে না। নিজে নোট বানাও। ওকে, দেখো এখানে সেই যেটা একটু আগে বললাম, রাজ্যসভা আর লোকসভাটাকে আলাদা করা আছে। যেমন রাজ্যসভা লোকসভাকে আলাদা করেছি, সেরকম দেখো এখানে আমাদের স্টেটের বিধান পরিষদ এবং বিধানসভাটাকে আলাদা করেছি। এটা কোন আর্টিকেলে আছে, এটা কোন আর্টিকেলে আছে, মিনিমাম এজ কত হতে হয়, টেনিওর কত আছে, কত নাম্বার আর্টিকেলে আছে। ঠিক আছে, সব এখানটাতে দেওয়া আছে। যতটা পেরেছি আমি এখানে অ্যাড করেছি। এটা তোমাকে আমি একটা পেজ দেখাচ্ছি, এরকম একটা চ্যাপ্টারের 2-3টে পেজ, যে চ্যাপ্টার যত বড় তার জন্য সেরকম পেজ। ঠিক আছে, যেমন এটা গেল হচ্ছে পলিটি, তোমাকে হচ্ছে জিওগ্রাফি দেখায়। দেখো ইন্ডিয়ান রিভার সিস্টেম, হিমালয়ান, পেনিনসুলার, ইনল্যান্ড রিভার সব এভাবে দেওয়া আছে, ইস্ট ফ্লোয়িং, ওয়েস্ট ফ্লোয়িং সব এখানে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ দেওয়া আছে, কোথায় কি নাম আছে, কোন জায়গায় কি নাম আছে সেটা সব দেওয়া আছে, ট্রিবিউটারি সব দেওয়া আছে, সোর্স অফ গঙ্গা এখানে ছোট ছোট পয়েন্টে লেখা আছে। ঠিক আছে, আমার মনে হয়েছে এভাবে লেখা উচিত ছিল সেই সময়, তো আমি সেভাবে বানিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আন্দামানে যে সমস্ত, এই যে আন্দামানে যে এখানে যেভাবে দ্বীপগুলো আছে, কোন কার কার মধ্যে কোন চ্যানেল আছে, 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে কার কার মধ্যে আছে। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার কোথায় আছে, তারপরে তোমার মিডল আন্দামান সব থেকে কোন আইল্যান্ডটা সব থেকে বড়, আন্দামান হচ্ছে এইটুকু পোর্শন নিয়ে এটাকে বলা হয় নিকোবর বলা হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে দেওয়া আছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের হচ্ছে কোন কোন কিভাবে আছে, কোথায় এয়ারপোর্ট কোথায় আছে, স্মলেস্ট কোনটা, বিগেস্ট কোনটা, সব এখানে নাম দেওয়া আছে। এবার দেখো পেনিনসুলার প্লেন, এইটাকে বলা হয় ত্রিভুজাকৃতি পেনিনসুলার প্লেন, এর আবার আলাদা করে সেদিকে নোট বানানো আছে এইভাবে। এটা গেল হচ্ছে তোমার জিওগ্রাফি। ইকোনমিক্স দেখো, দেখো এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ট্রোডাকশন, নেবারিং স্টেট, নেবারিং কান্ট্রিজ, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, টোটাল এরিয়া, পপুলেশন সব এক জায়গাতে। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি নর্থ সাউথ এক্সটেনশন, মানে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলটা, এটা নর্থ সাউথের এক্সটেনশন কত, এটা ইস্ট ওয়েস্ট এক্সটেনশন সব থেকে বেশি কোথায়। ওকে, লংগেস্ট কাউন্ট্রি বাউন্ডারি কার সঙ্গে আছে, লংগেস্ট স্টেট বাউন্ডারি কার সঙ্গে আছে। এখানে কি হবে, টোটাল নাম্বার অফ সাব ডিভিশন চেঞ্জ হতে থাকবে, টাউন চেঞ্জ হবে, ব্লক যদি বেশি হয় বাড়বে, চেঞ্জ হবে। আমি প্রত্যেক বছর কি করব, যদি কোনো জিনিস আপডেট হয় এটাকে কেটে আবার লিখে নেব। টোটাল নাম্বার অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কতগুলো, 6টা ছিল তারপরে 7টা হয়েছে, চেঞ্জ করে দিয়েছি। টোটাল নাম্বার অফ জেলা পরিষদ কতগুলো আছে লিখেছি। তারপর দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী একটা একটা করে লেখা আছে, সাব ডিভিশনের মধ্যে পড়ছে, কতগুলো সাব ডিভিশন আছে, তার মধ্যে হচ্ছে হেডকোয়ার্টার কোথায় আছে। যেমন সাব ডিভিশন আছে নদিয়া, হেডকোয়ার্টার হচ্ছে কৃষ্ণনগর, এখানে কি আছে কল্যাণী আছে, রানাঘাট আছে, তেহট্ট আছে। তো এইভাবে করে সব আলাদা আলাদা করে ভাগ ভাগ করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো ইকোনমি। ইকোনমি হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। এখানে দেখো মানি মার্কেট আছে, ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট কিরকম আছে, অর্গানাইজড আছে, আনঅর্গানাইজড। অর্গানাইজ সেক্টরটাকে কে চালায়, আরবিআই চালায়। আরবিআইয়ের মধ্যে কে আছে, শিডিউল ব্যাংক আছে, নন শিডিউল ব্যাংক আছে। ঠিক আছে, তো এইভাবে করে তুমি যদি বানাতে পারো নোট, একবার কষ্ট হবে, ভালোভাবে তৈরি হয়ে যাবে, তারপরে দেখবে তুমি এর আউটপুটটা কী পাবে। তুমি বেশি না, তুমি প্রত্যেকটা জায়গা থেকে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স প্রত্যেকটা থেকে ভাই একটা করে চ্যাপ্টারে তুমি আগামী 15 দিন বসে প্রত্যেকটা টপিক থেকে একটা করে চ্যাপ্টার নিয়ে তার নোট বানাও।
দেখবে তুমি এমন ইন্টারেস্ট পেয়ে যাবে, নোটটাকে এমন সুন্দর বানিয়ে নেবে, ভাই কোনো দিন দেখার দরকার নেই স্যার আমার সামনে তো ক্লার্কশিপ পরীক্ষাটা আছে, ওই পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমি শুরু করব। যদি তুমি পুরনো স্টুডেন্ট হও তাহলে ঠিক আছে, যদি তুমি নতুন স্টুডেন্ট হও ভাই যত তাড়াহুড়ো করবে তত তোমার সিলেকশনের সময় পেরিয়ে যাবে। তুমি আজকের ক্লার্কশিপ পরীক্ষার জন্য তাড়াহুড়ো করছো, ক্লার্কশিপ পরীক্ষাটা হয়ে যাবে, আবার একটা নোটিফিকেশান বেরিয়ে যাবে, আবার তার জন্য তাড়াহুড়ো করবে, স্যার এটা হয়ে যাক তারপরে করব। আবার তারপরে কি হবে, ডব্লিউবিসিএস এর নোটিফিকেশান বেরিয়ে যাবে, স্যার ডব্লিউবিসিএসটা ভালো করে দিয়ে দিই তারপরে আবার চেষ্টা করব। ডব্লিউবিসিএসটা দিয়ে দেবে, ডব্লিউবিসিএস পরে আবার ঠিক চলে আসবে, স্যার ব্যাংকের পরীক্ষা চলে এসছে, ব্যাংকের পরীক্ষাটা দিয়ে দিই তারপরে আবার শুরু করব। এইভাবে যদি একটা লুপে তুমি পড়বে যদি প্রথমে তোমার প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক না করে নাও কম্পিটিটিভ ফিল্ডে। কারণ একটা জিনিস কি হয় জানো তো, কম্পিটিটিভ ফিল্ডে তুমি যখন শুরু করবে হঠাৎ করে তোমার মনে হবে তোমার 2 বছর 3 বছর কোথা দিক দিয়ে কেটে গেছে তুমি ভাবতেও পারবে না। পরপর এই জিনিসগুলোর সঙ্গে, তাও তো এখন তোমরা অনেক মানে কি বলবো, তোমরা অনেক লাকি হয়ে গেছো যে প্রত্যেক সপ্তাহে তোমাদের পরীক্ষা দিতে হয় না। এটা হচ্ছে আমাদের সিস্টেমের একটা পজিটিভ দিক। তোমাদের যাতায়াতের খরচ বেঁচে গেছে, পরীক্ষার টেনশন বেঁচে গেছে, তোমরা যে পরীক্ষা দিতে যেতে পারছো না তোমাদের টেনশন হচ্ছে না। তারপরে হচ্ছে তুমি পরীক্ষা হলে বসে এত সময় বসে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, বাড়ি এসে তোমাকে বলতে হচ্ছে না যে স্যার আমি আজকের পরীক্ষা দিয়ে এসেছি, আমি এত স্কোর করেছি, মনে হয় স্যার পাস করতে পারবো না, মন খারাপ হবে। এইগুলো তোমাদের যে হচ্ছে না, এটা হচ্ছে তোমাদের পজিটিভ দিক। বলো হ্যাঁ কি না? অতএব সেজন্য তোমাদের থ্যাঙ্কস থাকা উচিত সিস্টেমের প্রতি। আর বাদ বাকি দেখতে গেলে তো ক্ষতিই ক্ষতি। একটা পরীক্ষা হয়ে গেল তাদের চুরি চামারিতে ভর্তি। ঠিক আছে, একটু সঠিকভাবে ভাই প্রিপারেশন শুরু করো, এইভাবে চলতে থাকো। আশা করা যায় আগামী 6 মাস পরে তুমি যে ভুলগুলো করে এসেছো সেগুলোর থেকে তুমি পজিটিভ আউটপুট পেতে থাকবে। ঠিক আছে, চলো ভালো থাকবে, পরে কোনো ভিডিও দেখা হবে, বাই।